এসপি সানা আর অফিসেই থাকলো না। যে কাণ্ড ঘটিয়েছে কিছু না বলেই তারা বেরিয়ে পড়ে। আজকে আর অফিসে থাকার কোনো মুড নেই। এত বড় অপমান হয়েছে। সানা পার্কিং লটে এসেও এসপির দোষ দিচ্ছে। যা হয়েছে তার জন্য এসপি সম্পূর্ণ দায়ী, কিন্তু এসপি মানতে নারাজ। তার মতে সে বললে কি শুনতে হবে নাকি? ভালো কাজের উপদেশ তো কোনোদিনও শোনে না। তাহলে এই পর্যায়ে সানা পুরোই খেপে গিয়েছে। কোনো আগামনী বার্তা ছাড়াই এসপিকে কয়েকটা লাগিয়েও দিয়েছে। এমন সময় পেছন থেকে একটা গাড়ি ফুল স্পিডে দুম করে এসে থামে তাদের সামনে। এসপি আর সানা দুই দিকে ছিটকে পড়ে। আব্বে কোন কানার হাতে গাড়ি চলে গিয়েছে রে? তুই দুইটা জলজান্ত মানুষকে দেখে না? এর তো চোখে 360 ডিগ্রি পাওয়ারের চশমা লাগানো উচিত। কিন্তু খাড় বাগিয়ে দেখতেই নজরে আসে আর যে কেমন তার দিকে খেয়ে ফেলা দৃষ্টিতে তাকিয়েছে। আগে আমার পিছনে সারাক্ষণ মামা সিসিটিভির মতো লেগে থাকতো, আর এখন এই জাউরা এমন ভাবে তাকাচ্ছে যেন আমাকে মশলা ছাড়াই ভেজে খেয়ে ফেলবে। আর যে কিছু না বলে সানার দিকে এগিয়ে যায়, যে এখনো নিচে পড়ে আছে। ওকে একদিকে টান দিয়ে উঠিয়ে পকেট থেকে রুমাল বের করে ওর হাতে ঘষতে থাকে। এমনভাবে জোরেই ঘষছে যেন কোনো ভয়ঙ্কর ময়লা লেগে আছে। সানা হতবাক দৃষ্টিতে তাকিয়ে, সে মূলত বুঝতেই পারছে না এখানে কি থেকে কি হয়ে গেল আর এ কোথা থেকে টপকালো। আর যে সানার হাত মোছার পরে রুমালটা এসপির মুখের দিকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর কিচ্ছু না বলেই সানাকে কোলে নিয়ে গাড়িতে তুলে চলে যায়। এদিকে এসপি এত বড় অপমান সহ্য করতে পারে না, পারার কথাও না। আব্বে আমি দিনে 3বার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে গোসল করি। করি না মানে করি। মূত্র বিসর্জনের আগে 4বার হাত ধুই। আর তুই আমার শালা আসল জাউরা। এসপি গালি দিতে দিয়ে থাকে। এমন সময় পেছন থেকে আসে খুশদিল ফারুকের কণ্ঠ। ছি ছি ছি, তোমার মুখের ভাষার কি শ্রী। এসপি হতভম্ব। এমন সময় আসতে হলো একে। বাড়িতে তো তাকে সিসিটিভির ক্যামেরার মতন আটকে রাখতো, এখন কি অফিসেও শান্তি দিবে না নাকি? জীবনটাই তার বেদনা ভরা। তার ভাবনার মধ্যে ভেসে এলো আবারও খুশদিল ফারুকের কণ্ঠস্বর। তোমার মতো আওরাগিরি করা বেয়াদব ছেলের কাছে আমি মেয়ে দেব না। চলে গেলেন তিনি। এসপি রাগে গিজ গিজ করতে করতে চিৎকার করে উঠছে। আপনাকে মেয়ে দিতে হবে না, সময় হলে আমি নিজে উঠিয়ে নিয়ে আসবো। আমার তো মনে হচ্ছে পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে 400 কোটি আমার পিছনেই পড়ে আছে। উপরওয়ালা আর কই বাকি হে মেরে পিছে লাগোয়া দিজে। তার কথার মধ্যেই তাকে পেছন থেকে ডেকে হচ্ছে। গিনির 8তম ফ্লোর। সারহাতের কেবিনটা কাছে ঘেরা, ভেতরে আলো আছে কিন্তু উষ্ণতা নেই। শহরের আলো জানালা ভেদ করে ঢুকছে, ঠিক যেমন ঢুকছে একটা খুনের গন্ধ যেটা ধুয়ে ফেললেও ফেলা যায় না। কালা কাচের দরজা ঠেলে সারহাদের কেবিনে প্রবেশ করলো। এসিপি তালহা আদিল, প্লিজ টেক এ সিট। তালহা একটা চেয়ার টেনে বসে পড়ে। তালহার চোখে পুলিশি ক্লান্তি, কিন্তু মাথার ভেতরে হিসেবের অঙ্ক এখনো ধরালো। নীরবতা ভেঙে প্রথমে তালহা বলল, আমি অবাক হচ্ছি, আপনার অফিসে একটা খুন হয়েছে অথচ আপনি নির্বিকার। আমার তো সন্দেহ হচ্ছে। এবার সারহাত নিজের এক্সিকিউটিভ চেয়ারখানা ঘুরিয়ে তাকালো তালহার দিকে, দৃষ্টি অদ্ভুত রকমের ঠান্ডা। কেমন সন্দেহ অফিসার? কোথাও খুনটা আপনি করেননি তো? তালহার কথা শ্রবণ হতেই ঘর কাঁপিয়ে হেসে উঠল সারহাত, যেন মজার কিছু শুনছে। তালহা শিকচকে তাকালো তার দিকে। সারহাত হাসি থামিয়ে তার দিকে এগিয়ে আসে। আমি করলে না তো ডেড বডি থাকতো, আর না তো আপনি এখানে থাকতেন। সারহাত চৌধুরী কাছাকাছি করে না। তার মানে আপনি বোঝাতে চাইছেন আপনি এসবে অভ্যস্ত? সারহাত নিজের চেয়ারে হেলান দিয়ে বসলো, দৃষ্টি তালহার দিকে, কঞ্চে কোনো কাঁপুনি নেই। ক্ষমতা কি জানেন? যা অর্জন করতে অনেক রক্ত ঝরাতে হয়, অনেক প্রাণ চাপা দিতে হয়। এ পর্যন্ত কজনকে চাপা দিয়েছেন? যতজন আমার রাস্তায় এসেছে। লাইক অ্যারাউন্ড। তালহার প্রশ্নের বিপরীতে সারহাত একটা ঠান্ডা হাসি উপহার দিল। ক্রিমিনাল যদি নিজেই তাদের দোষ স্বীকার করতো তাহলে আপনার দরকার ছিল না অফিসার। খুনটা খুব পরিষ্কার, কোনো হুড়োহুড়ি নেই। ভিকটিম জানতো সে মরতে যাচ্ছে। সারহাত তখন ধীরে কেবিনের ভেতর হাঁচে, তার জুতোর শব্দ পর্যন্ত হিসেব করা। সে থেমে জানলার পাশে দাঁড়ায়, কিন্তু দৃষ্টি শহরের দিকে। খুন মানে অপরাধ নয়, কখনো কখনো এটা শুধু একটা সমস্যার সমাধান। আপনি ডিরেক্টর, আপনার কাজ গল্প বানানো, কিন্তু এখানে আমি সত্য খুঁজতে এসেছি। সারহাত হেসে ফেল, খুব ছোট্ট হাসি, যেন কেউ ছুরি ঘষে শব্দ করলো। সত্য? সত্য খুব অস্বস্তিকর জিনিস এসিপি।
কেবিনে হালকা চাপা নীরবতা নেমে এলো। তালহা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার চোখ এবার সারহাদের চোখে। রাইট, এখন আপনি আমাকে আপনার রুমের সিসিটিভি ফুটেজ দেখাবেন। ডোন্ট ওয়ারি, আমার কাছে সার্চ ওয়ারেন্ট আছে। সারাত এক মুহূর্ত থামলো না, না কথা বাড়ালো, নিজের ল্যাপটপ খানা এগিয়ে দিল তালহার দিকে। ছোটে অদ্ভুত বাঁকা হাসি, সে জানতো এটাই হবে। তালহা দেখলো কিন্তু কিছুই খুঁজে পেল না, কারণ ফুটেজ দেখা যাচ্ছে সারহাদ সারাক্ষণ নিজের অফিসেই ছিল। তালহার হাত শক্ত হয়ে এলো, দিয়ে দিল তার ল্যাপটপ, কিন্তু নজর ঘোরাতে একটা পেইন্টিং এর উপর তালহার দৃষ্টি আটকালো। একদম গাঢ় লাল রঙের, মনে হচ্ছে রং এখনো শুকোনি, কেমন পিচ্ছিল হয়ে আছে রক্তের মতন। কোনো মেয়ের পেন্টিং, কিন্তু চেহারা বোঝা মুশকিল। তালা এগিয়ে গেল সেই দিকে, হাত বাড়িয়ে ছোঁয়ার আগে ভেসে এলো রুক্ষ পুরুষালী স্বর। ডোন্ট ডিয়ার অফিসার, আই ডোন্ট লাইক হোয়েন সামওয়ান টাচেস মাই থিংস। তালা সরিয়ে নিল হাত, তাকালো সারহাদের দিকে। সারহাদ মাথা কাত করলো, তার চোখে সেই ভয়ঙ্কর আগুন। তালহা এক চিলতে হাসি সারহাদকে উপহার দিল, আবার দেখা হবে। বলে দরজার দিকে এগিয়ে গেল। খুনি সবসময় লুকিয়ে থাকে না, কখনো সে একদম সামনে দাঁড়িয়ে থাকে অফিসার। দরজা বন্ধ হলো, কেবিন আবারও নীরবতা। সারহাদের কেবিন থেকে বেরিয়ে নিজের হাতখানা নাকের কাছে এনে শুকলো তালহা। ওই সময় সারহাদের অগোচরে পেন্টিংয়ে একটু হাত লাগিয়েছে, কিন্তু একই, এটা তো রং। তালহা শিট বলে দেয়ালে একটা ঘুষি মেরে চলে গেল। কিন্তু সারহাদের চোখ সত্যি কি সে ধোকা দিতে পেরেছে? না, সারহাদ তার ছোঁয়া ঠিকই দেখেছে। তাই তালহা বেরোতেই সেই এসে পেন্টিংটা নামিয়ে নিজের ড্রয়ারে খুলে সেখান থেকে একটা ওয়াইনের বোতল বের করে তাতে ঠেলে দিল। নিজের পকেট থেকে লাইটার বের করে তার উপর ফেলে দিল। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, সাথে সাথেই আই টোল্ড ইউ অফিসার, আই ডোন্ট লাইক। শীতল হিম ধরা সেই কণ্ঠস্বর, তারপর এক অট্ট হাসি, যেন সারা ঘর কেঁপে উঠল। দরজা ঠেলে প্রবেশ করলো তার ডান হাত এজাজ। বস, ওই লোকটাকে পাওয়া গেছে যে আপনার ডেটা চুরি করতে চেয়েছিল। সারহাদের দৃষ্টি জ্বলন্ত আগুনে। ইটস মাই বেসবল প্লেইং টাইম, গেট রেডি বয়েজ। এসপি পেছন থেকে তাকাতে নজরে আসে সানিতা, একটা লং পিঙ্ক কালার গাউন পরে দাঁড়িয়ে, দেখতে একদম জীবন্ত পুতুলের মতো লাগছে। এসপি ফ্যাল ফ্যাল করে তাকায়, তার হার্টবিট অলরেডি ফার্স্ট চলছে। এসপি একটা শুকনো ঠোক গিলে এগিয়ে গেল সানিতার দিকে। সানি, তুই এখানে? সানিতা কোনো আগমনী বার্তা ছাড়াই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল, যার জন্য এসপি মোটেও প্রস্তুত ছিল না। সে দুকদম পিছিয়ে গেল, তার হার্ট এত জোরে ধুকপুক করছে। সামনে থাকা মানবী নিশ্চিত বুঝতে পারবে, তাড়াতাড়ি সে সরিয়ে দিল রমণীকে। কি করছিস কি? তোর বাপ দেখলে আমাকে উপরে পাঠাবে। তুমি 2 দিন ধরে বাড়ি কেন যাচ্ছ না? সানিতার কণ্ঠে রাগ স্পষ্ট, যেন সে ভীষণ কষ্টে আছে। কি অবাক কাণ্ড! বাপ বাড়ি থেকে বের করে আর মেয়ে আফসোস করে। আমি নতুন ফ্ল্যাট নিয়েছি। মুখে অন্ধকার নেমে এলো রমণী, সে বুঝতে পেরে গলা খাকারি দিয়ে বলে উঠছে, আরে বাড়িতে তো যাবো, আজকেই যাবো। সত্যি? খুশি হয়ে গেল সানিতা। এসপি আর দেরি করলো না, কে জানি কোন সময় আবার কোনটা এসে তার পেছনেই লেগে যায়। তারা বেরিয়ে পড়ে চৌধুরী মহলের উদ্দেশ্যে। গিনি লবিতে দাঁড়িয়ে দিহান ও মুসা, কিন্তু দিহান কখন থেকেই মুসার কান ঝালাপালা করে ফেলেছে। রোজ রোজ এক কথা নিয়ে ঘ্যান ঘ্যান করে এই ইজিং বিজিং ছেলে। স্যার, আপনার শালি আমাকে দিয়ে দেন না স্যার, আমি আপনার থেকে বেশি ওর খেয়াল রাখবো। বিশ্বাস না হলে একবার বিয়ে দিয়ে দেখুন। তুই দিনে 50 বার বললেও আমি দেব না। স্যার, 51 বার বললে কি দিয়ে দিবেন? তুই দিনে 151 বার বললেও দেব না। স্যার, 152 বার বললে কি দিবেন? আমি মরে গেলেও দেব না। স্যার, তাহলে আপনি মারা যাওয়ার পর আমি বিয়ে করতে পারবো আপনার শালিকে? না মানে স্যার, আগে থেকে পারমিশন নিয়ে রাখছি আর কি, এখন কবর থেকে তো আর নেওয়া যাবে না। আবু নিজের নাকের পাটাতন ফুলিয়ে তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করলো। এই জন্যই আমার তোর মতো ইচিং বিচিং ছেলেদের একদম পছন্দ না। আবু মুখ ছামচি মেরে চলে গেল, পেছনে দিহান দাঁত মুখ খিচিয়ে নেয়। শালা পান্ডা কোথাকার, তুই আমাকে তোর শালি না দিলে আমি তোর সংসারে আগুন জ্বালাবো এখনই। এই বলে সে মোবাইলটা বের করে আবুর কয়েকটা ছবি তুললো।
যে এই মুহূর্তে কিছু মহিলা স্টাফদের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। তার ছোট ক্রু হাসে পাঠিয়ে দিল হবু জানের বোন। হবু জানের বড় বোনের নাম্বারের সাথে লিখে দিল, ভাবি দেখুন, উনি এই বয়সে ডিউটিতে এসে মেয়েদের সাথে ফ্লার্ট করছে। আমি বারবার নিষেধ করেছি, উনি শোনেনি, বরং বলছে তোর ভাবি বাড়িতে জানবে না। ব্যাস কাজ শেষ। আজকে বাড়িতে গেলে মার খাওয়া নিশ্চিত। চিচিং বিচিং স্যার, হা হা। আর যে কালো বিএমডাব্লিউটা ধীরে ধীরে রাস্তায় গড়িয়ে পড়ে। শহরের আলো সামনে ছুটে আসে, আবারও পেছনে মিলিয়ে যায়। চারিদিক প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আর যে স্টিয়ারিং শক্ত করে ধরে, গতি বাড়ায় একদম ফুল স্পিডে। চোখের সামনে কিন্তু মন পাশে বসা রমণীর দিকে। পাশের সিটে সানা, সিটবেল্ট বাঁধা ছাড়া, ভঙ্গি সোজা। আর যে তাকে আবারও টেপ দিয়ে বেঁধে রেখেছে, কারণ তাকে ছাড়লেই নেমে যাওয়ার জন্য দরজা ধরে টানাটানি শুরু করে। আর যে এক হাতে সানাকে ধরে রেখেছে, আর এক হাতে স্টিয়ারিং সামলাচ্ছে। সানা মনে মনে রেগে ফায়ার। জানালার কাছে শহরের আলো তার মুখে ভেঙে পড়ে, কখনো উজ্জ্বল কখনো অন্ধকার। সে কথা বলে না, কিন্তু নীরবতাটা তার পক্ষে কথা বলছে। শুধুমাত্র আর্যের সাথে শক্তিতে পেরে উঠবে না বলেই চুপ রয়েছে। রোজ রোজ জিম করে যে মাসলস বানিয়েছে, এগুলো দিয়ে একটা দিলেই সে পৃথিবী থেকে গায়েবই হয়ে যাবে না। কিন্তু এই নীরবতা আর সহ্য হলো না সানার। ইউভি, আপনার সমস্যা কি আমাকে বলবেন? আর যে ঘাড় কাত করে একবার তার দিকে তাকালো। কিসের সমস্যা? কিসের সমস্যা জানেন না? যখন তখন যেভাবে সেভাবে আমাকে কোলে তুলে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে আসেন কেন? তার উপর আমাকে এভাবে বাধার মানে কি? হ্যাঁ, আর যে এক হাতে স্টিয়ারিং ধরে সানার দিকে তাকায়, তার চোখ কেমন লাল হয়ে রয়েছে। তুমি কিছু বুঝো? সানা ভীষণ বিরক্ত। এই লোক না বললে সে বুঝবে কিভাবে? আপনি খাঁটি বাংলায় বলেন, আমি বুঝবো। আর যে বারবার লুকিং মিররের দিকে তাকাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে তার মায়ের পাঠানো সবগুলো এসইউভি তাদের পেছনে। এগুলো যে সানার উদ্দেশ্যে আসছে সেটা স্পষ্টই বুঝতে পারছে, কিন্তু এই মেয়েকে সে কিভাবে বোঝাবে? হঠাৎ আর যে গাড়ির মোড় ঘুরিয়ে অন্য রাস্তায় নিয়ে ব্রেক কষে। এসইউভিগুলো ঠিকমতো ধরতে না পারায় তারা সামনে এগিয়ে যায়। সানা সামনে ছিটকে পড়ার আগে আর যে হাত দিয়ে ধরে ফেলে, নিজের সিট বেল্ট খুলে সানার দুবাহু ধরে ঝাঁকিয়ে চিৎকার করে বলে উঠছে, ওই ছেলেটা আমার সমস্যা। ওই ছেলেটা তোমার আশেপাশে থাকে, এটা আমার সমস্যা। ওই ছেলেটার সাথে তোমাকে দেখলে আমার সহ্য হয় না। এইখানে আমার ছুরির মতো গাঁথে, এটা আমার সমস্যা। ড্যাম ইডিয়েট, নাও ইউ গট ইট। সানার দৃষ্টি অনুভূতিহীন, কণ্ঠ নিরেট, ছোটের কোণে তচ্ছিলের হাসি। অথচ আমি আপনাকে রোজ ঈশানের সাথে দেখতাম। আর যে ছেড়ে দিলে সানাকে, খুলে দিল হাতের চেপ, সিটে হেলান দিয়ে বসে পড়লো। আর যে হেসে ওঠে সংক্ষিপ্ত তিক্ত। তুমি আমাকে কখনোই বুঝতে পারোনি। আপনি আমাকে বুঝতে দেননি। তুমি আমার অগোচরে কাঁদতে, বুঝতে দিলে সামনে কাঁদতে, যে আমি সহ্য করতে পারতাম না। সানা ফ্যাল ফ্যাল করে তার দিকেই তাকালো। বুঝলো না রমণী আর যে কি বোঝাতে চেয়েছে। আজ যে নিজের কানে এয়ারপোর্ট গুজে আদেশ ছুড়ে জ্যাককে, জ্যাক, ক্লিন দ্য রোড ইন 5 মিনিটস। গাড়ি আবারও তার ছন্দের তালে এগোতে শুরু করলো মুনলাইটের দিকে। গাড়ি এগোতে থাকে, নিয়ন আলো, উচ্চ বিল্ডিং, দূরের সাইরেন সব ছাড়িয়ে একই গাড়িতে বসে দুজন মানুষ, কিন্তু তাদের মাঝখানে এখন শুধু নীরবতা। সানাকে ব্ল্যাক স্পেসে রেখে আর যে কোথাও চলে গিয়েছে। গভীর রাতে সানা একদম নেশার ঘুমে। তার ঘুম খুব গভীর, সব সময় এতটাই যে সে ঘুমালে তার পাশে নিউক্লিয়ার বোম ফাটালো সে টের পাবে কিনা সন্দেহ। হঠাৎ তার রুমের দরজা ঠেলে কেউ ভেতরে প্রবেশ করে। তার শিওরে বসে, তীক্ষ্ণ চোখে তাকে পর করে গভীরভাবে, কিয়ৎকাল পর্যবেক্ষণ করে তারপরেই ঘুমের মধ্যে কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, তার ঘাড়ে মুখ গুজে দেয়। সানা হালকা টের পেল ঘুম এত গভীর, একটু নড়াচড়া করে আবারও ঘুমিয়ে পড়ে। সকালবেলা অ্যালার্মের কর্কশ শব্দে সানার ঘুম ভেঙে উঠতেই তার নাকে আসে কফি উডের সাথে ভ্যানিলা করা স্মেল খুবই কাছ থেকে। সে নিজের নাইট ড্রেসটা নাকের কাছে নেওয়াতে ঘ্রাণ আরও গাঢ় হলো, তাই ফুকুচকে এলো। তার সাথে প্রায়শই এমন হয়। এটা তো ওই রণভীরের পারফিউম। ব্যাটা সকালে দেওয়ার সময় আমার উপরে পুরো বোতল ঢেলে দিয়েছে নাকি?
তবে এই স্মেলটা তার ভালোই লাগে। সে নাকের কাছে আরো দুবার নিল, একদম নাসার অন্ত পর্যন্ত ঝুঁকে গেল সেই কফি আর ভ্যানিলার স্মেল। কিন্তু ঘড়িতে চোখ পড়তে তার চোখ বড়বড় হয়ে যায়। 8:30। সানা তড়িঘড়ি করে রেডি হয়ে নিচে যায়। নিচে নামতেই তার নজরে আসে রওনাক দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। রওনাক এমন এক ব্যক্তি যে আর্যের সামনেই তাকে সম্মান করে, কিন্তু তার অগোচরে এই 1 বছরে সানাকে বহু কটু কথা শুনিয়েছে। সানা ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে রওনাকের দিকে এগিয়ে গেল, 2 হাত ক্যামেরা ধরার ভঙ্গিতে উঁচিয়ে বলে উঠছে, এক মিনিট মিস্টার হোয়াট এভার। রওনাক তার দিকে শিকুচকে তাকালো। হাইট একদম পারফেক্ট, নাক আরো পারফেক্ট, চোখ নাউজুবিল্লাহ, হাসিও আস্তাগফিরুল্লাহ, বাট চুল সুবহানাল্লাহ, সাথে কালার মাশাআল্লাহ, আর চেহারা একদম ম্যাচ, সেম উইদাউট ডিপ ফ্লেক্স। বাহ বাহ বাহ, क्या बात है। কিসের জন্য ম্যাম? ডঙ্কার 2.0। আই গেট ইট। জঙ্কার? এটা আবার কি ম্যাম? মা, আপনি ছোটবেলায় কিরণমালা দেখেননি? না তো। তাহলে তো আপনার পুরো ছোটবেলাটাই বৃথা। আচ্ছা যাই হোক, ওখানে যে ডঙ্কার আছে না, ঠিক একদম আপনার মতো। ভাবছি কিরণমালা সিজন 2 বেরোলে আপনাকে আমি ডঙ্কারের অডিশনের জন্য সিলেক্ট করব। দাঁড়ান, আমি আপনাকে একটা ছবি দেখাই। রওনাক উচ্চক দৃষ্টিতে তাকিয়ে, যাকে প্রথমবার কেউ তাকে কোনো ক্যারেক্টারের মতো বলেছে, সে আকাশ কুসুম ভাবনায় নিমজ্জিত। কিন্তু সানার হাতে ধরে রাখা ছবিটা দেখেই তার চোখ বেরিয়ে আসার উপক্রম। এটা আমি? না, আপনার যমজ ভাই। পছন্দ হয়েছে তাই না? আরে আমি জানতাম, আমি একদম সঠিক লোককেই সিলেক্ট করেছি। দুনিয়া ভুল হতে পারে, কিন্তু সানার চোখ কখনোই ধোকা দিতে পারে না। আপনি 100 জনকে জিজ্ঞেস করে দেখুন, 200 জন সাক্ষী দেবে আপনি ইয়োর ডঙ্কার উইথআউট কপি। রওনাক সানার কথায় কোনো খেয়াল নেই। সেই সামনের আয়নার দিকে তাকিয়ে হাতে থাকা মোবাইলের ছবির সাথে নিজেকে মিলাতে ব্যস্ত। আমি কোন দিক দিয়ে এর মতো? নাকটা একটু আসছে। না না, কি ভুলভাল বলছি। নাকও তো আসছে না, ধুর। ব্ল্যাক স্পেসের দরজায় দাঁড়িয়ে ঈশানী। সে মডেলিংয়ের জন্য এই 2 দিন শহরে বাইরে ছিল, আজকে এসেছে। সানা পিছুকুটি করে তার দিকে তাকায়। মাই ওয়ান অ্যান্ড অনলি কালনাগিরি, 2 দিন পর পর তুই কোন আকাশ থেকে টপকে খেজুর কাছে আটকাস? কেন, আমাকে মিস করছিলি বুঝি? না, শুধুমাত্র আমার ব্যবসার ঘরে লাল বাতি জ্বলে গিয়েছে তো তাই বলছিলাম। শোন ডাইনি, আমার কোনো ইন্টারেস্ট নাই তোর সাথে কথা বলতে। আর আমার কচু ছিঁড়ে যাচ্ছে তোর সাথে কথা বলার ইন্টারেস্টে। আর তুই তো রোজ সকালে মুখ না ধুয়ে চলে আসিস অন্যের বাড়িতে। লজ্জা শরমের তো একেবারে মাথা খেয়েছিস, আবার ইন্টারেস্টও বলিস। চোরের মার বড় গলা। ভীষণ ইগো হার্ট হলো ঈশানীর। ফুঁসে উঠল সে, আঙুল উঠিয়ে সানার দিকে তেড়ে এলো। লিসেন ডাইনি, এটা আর্যের বাড়ি। দলিলে আমারও নাম আছে। আরে হ্যাঁ আমি না তোর জন্য একটা পার্টনার খুঁজেছি। তোদের দুজনকে দেখতে একদম রাজজোটক মনে হবে, একদম রবনে বানা দি জোড়ি টাইপস। ডঙ্কার উইথ কালা কালা নাগিন। যা ভেতরে গিয়ে তোর ডঙ্কার বাবা জীবনকে দেখে আয়। ঈশানীকে কিছু বলতে না দিয়ে নিজের কালো চশমাখানা চোখে লাগালো অ্যাটিটিউড নিয়ে। ঈশানী কাঁধে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল সানা। এদিকে ঈশানী রাগে কিচকিচ করে ভেতরে চলে গেল। ঈশানী ভেতরে আসতেই দেখে রওনাক এখনো ফোন হাতে নিজের চেহারা মিলাচ্ছে। রওনাক, তুমি এখানে কি করছো? লোক জানি, এই ছবির সাথে আমার কি কোনো মিল আছে? ঈশানী ছবির দিকে তাকাতেই দাঁত বের করে উচ্চ শব্দে হেসে দিল। এটা কে রওনাক? একদম সাদা ভূত। ম্যাম বলেছে এটা ঢঙ্কার, এই কি নাকি আমার মতো দেখতে, তুমি বলো। রওনাক আর কিছু বলার আগে ঈশানী বলেছে, আরে বাহ, এই ডাইনিটা তো একদম সত্যি বলেছে। তুমি তো পুরো এই ডঙ্কার। তার বাক্য সম্পূর্ণ করার আগে মনে পড়ে গেল সানা তার সাথে রওনাকের মিল ঘটিয়েছে।
সানা হেলে দুলে গুনগুনিয়ে লিফট থেকে নেমে পার্কিং লটে আসে, কিন্তু সামনে তাকাতে তার চোখ বড় বড় হয়ে যায়। কেননা সামনে এসপির হাত পা বাঁধা, তারই গাড়ির ডিকিতে বসা, পাশে কাইলিন দাঁড়িয়ে। সানার চোখে মুখে চিন্তার ছাপ। সে এসপির দিকে এগিয়ে যায়। এসপি মেরা জিগরা দোস্ত, তুই সাত সকালে ডাকাতি হলি কিভাবে? তোকে কে কিডন্যাপ করে? আর বলা হলো না রমণীর। তার আগে একটা বলিষ্ঠ হাত তার পেট পেঁচিয়ে ধরে, সানার পিঠ ছেকে তার চওড়া বুকে। আমি কিডন্যাপ করেছি। সানা আজ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে, কিন্তু তাতে বরাবরই মতো ব্যর্থ হলো। আজ তার এত নড়াচড়া দেখে তাকে ঘুরিয়ে সামনে নিয়ে আসলো। এক হাত দিয়ে সানার এক হাত পেছনে নিয়ে কোমর জড়িয়ে ধরলো। খেপে গেল সানা। খোলা এক হাত দিয়ে আর্যের গলা টেনে ধরলো। গলার আওয়াজ শক্ত। ওর গায়ে যদি একটা আঁচড় লাগে না, আমি আপনার... তার বাক্য সম্পূর্ণ করার আগে আর্যে আরেক হাত দিয়ে তার মুখ চেপে ধরে। ওয়াইফি, তুমি কি ওই ছেলেটার সাইড নিচ্ছ? সানা এদিকে কথা বলতে না পেরে তার হাতে একটা জোরে কামড় বসিয়ে দেয়, কিন্তু আর্যে নির্বিকার চিত্তে তাকে আছে তার দিকে। চোখের শিরা চান চান। সানার কামড় শেষে সে হাত ছড়ালো তার হাতে। দাঁত অলরেডি বসে গেছে। পাগল হয়ে গিয়েছেন আপনি? হ্যাঁ, তুমি আমাকে পাগল বানিয়ে দিচ্ছ। তোর অসভ্য লোক, ছাড়েন আমায়। আজ আরো কাছে ঝুঁকে এলো। সানার নিজের মুখ গুজে দিল সানার চুলে, টেনে নিল একটা লম্বা শ্বাস, যেন সব চিকু ঘ্রাণ একেবারেই নিতে চাইছে। তার নাসারন্ধ পর্যন্ত চলে গেল কাঁচা গোলাপের কড়া সুবাস। সানার কানের কাছে মুখ নিয়ে নিচুক কণ্ঠে ফিসফিস করল। এখনো আমি অসভ্যতামি শুরুই করিনি, তুমি বললে। তার বাকি কথা মুখে রয়ে গেল। বের হওয়ার আগে সানা তাকে দু হাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাদের কথোপকথন দূরে থাকা এসপি আর কাইলিন না শুনতে পারলেও দেখতে পাচ্ছিল স্পষ্ট। এরা বিবাহিত হলে কি বাচ্চাদের চোখে লাগে না বুঝি? পাশে দাঁড়ানো কাইলিনের দিকে তাকায়। এই অস্ট্রেলিয়ান হাতির চাইনিজ বাচ্চা, আমার হাত পা বেঁধে নিজে উল্টো দিকে ফিরে আছিস। সামনে বিবাহিত সিন চলছে আর আমার চোখকে ধরবে তোর বাপ? তাড়াতাড়ি চোখ ধর আমার। আমি পেস্ট্রির রোমান্স দেখতে চাই না। কাইলিনের মুখ থেকে শব্দ বেরোনোর আগেই তাদের দুজনের কানে এলো সানার চিৎকার। আপনি এই মুহূর্তে ওকে ছাড়বেন, না হলে আমি আপনার বিরুদ্ধে ধুর, পেটে আসছে, মুখে আসছে না। আমি 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 ল স্টেপস নিব। আরজে বা কাইলিন সানার কথা কেউই বুঝলো না। দুজনেই একসাথে বলে উঠছে, লোকে বল। সানা বাকি কথা বলার আগে আরজে হাত দিয়ে তার বুক চেপে ধরে থামিয়ে দিল। আখাউড়াওয়ালা ডায়লগ একদম দিবে না। কেউ না বুঝলো হাত পা বাঁধা এসপি ঠিকই বুঝেছে। সে এই জামাই বইয়ের কারণে ভীষণ বিরক্ত বচে। তাকে সে 1 ঘন্টা আগে ফ্ল্যাট থেকে বেরোতে এই চাইনিজ হাতির বাচ্চা হাত পা বেঁধে রেখেছে, আর এখন এরা ঝগড়া করতে বসেছে। আব্বে, আইনি পদক্ষেপ বলছে রে, আইনি পদক্ষেপ। আর যে দৃষ্টি ঘুরিয়ে তাকালো সানার দিকে। ইডিয়া, এটাকে লিগ্যাল অ্যাকশন বলে। পড়ালেখার সময় কাপড় কাটাকাটি করলে এমনই তো হবে। কাপড় কাটাকাটি মানে? না, আব্বে তোকে অপমান করছে রে, অপমান। রেগে গেল আর যে আদেশ ছিল কাইলিনকে। কাই, এর মুখে স্কচ টেপ লাগাও। সানা আরজের দিকে কোমরে হাত দিয়ে ঘাড় উঁচিয়ে তাকায়। আপনি শর্ত বলেন। বাহ, লাইনে চলে আসলে এত সহজে। বেশি কিছু না, জাস্ট তুমি রোজ আমার সাথে অফিসে যাবে এবং আসবে। আর যদি না যাই? রোজ এ কিডন্যাপ হবে। পেস্ট্রি, শুনিস না এর কথা? একটা জাউরা তো বটে, তার উপর কিডন্যাপিংও করে। তোকে কোথাও নিয়ে নিশ্চিত বিক্রি করে দেবে। কাল এই 12 ভাতারের কাহিনী চেকমেট করে দাও। স্টাফ, আমি রাজি। আর যে এগিয়ে এলো 2 কদম সানার দিকে। নিজের খসখসে হাতখানা রাখলো তার মসৃণ গালে। দ্যাটস লাইক মাই গুড ওয়াইফি। গো গেট ইন দ্য কার। আর যে দিকে কটপট দৃষ্টি নিক্ষেপ করে সানা চলে গেল। আর যে চোখ দিয়ে কাইকে কিছু ইশারা করে সানাকে নিয়ে চলে গেল। কাই এসপির হাত পা খুলতে এসপি নিজের গাড়িতে উঠে বসে, তারপর গালি ছুড়ে কাইয়ের দিকে। শালা চাইনিজ সান্ডা কোথাকার, 1 নম্বরে জলহস্তি যুক্ত হাতি। তুই তো অ্যামাজনের সবচেয়ে বড় বড় হাতিগুলোকে পিচ করে দিবি,
তোর বউ তোকে এমন নাচাবে? ধুর শালা, তোর কপালে তো বউই জুটবে না। যেই সাইজের বডি বাড়িয়েছিস, মেয়েরা দেখলে আগে মিনি সাইজের হাতি ভাববে, পরে মানুষ। শালা তুই। এসপি আর কিছু বলবে তার আগে কাইলিন এগিয়ে আসে। এসপি তড়িঘড়ি করে জিপ স্টার্ট দেয়, সামনে গিয়ে আবারও মুখ বের করে বলে উঠছে, কি হলো? আয় না আয়, লাগ আমার পিছনে লাগ। আমি একদম পিওর মধু লাগিয়ে রেখেছি তো। আহো আহো ভাতিজা আহো। কাই এগোতেই সে গাড়ি নিয়ে চলে যায়। সারহাদের কেবিনে বসে আছে সানা। গত 10 মিনিট ধরে সারহাদের কেবিনে ঢুকলেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে তা হলো নীরবতা, আর যে তাকে আরও আধা ঘন্টা আগে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। গাড়িতে তার সাথে প্রচুর ঝগড়া হয়েছে এসপিকে নিয়ে, আর এসপি এদিকে এখনো আসেনি। সানা জানে নিশ্চয়ই কোনো মেয়ের সাথে ডেটে গিয়েছে। এই ছেলে তার মামাকে কিছু বলতে না পারলেও কি মামার অপছন্দের সব কাজগুলো করবে তার মামাকে দেখিয়ে এতে নাকি তার মামার উপর তার প্রতিশোধ নেওয়া হয়। আজকে আসুক, এই ছেলের মেয়েগিরি এক থাপ্পড়ে কানের নিচে বাজিয়ে ছুটাবে। সানা আসতে রত্না তাকে বলেছে সারহাদের কেবিনে যেতে, আর সে আসার পর থেকেই দেখছে সারহাদ ফোনে কারোর সাথে কথা বলেই চলেছে। সারহাদ টেবিলের ওপাশে বসে নেই, সে দাঁড়িয়ে আছে জানালার পাশে, পেছনে শহর আর সামনে আয়নার মতো কাছে তার নিজের প্রতিবিম্ব। সারহাদ ফোন কেটে নিজের এক্সিকিউট চেয়ারে বসলো, পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সানার উপর। সিমরান, তুমি জানো মানুষকে কখন সবচেয়ে ভালো চেনা যায়? যখন তার আশেপাশে থাকা যায়। যখন তারা ভাবে তাদের ভাগ্য বদলে গেছে। সে ধীরে ধীরে ঘাড় কাত করে তাকালো সানার দিকে, তার চোখে আজও সেই বরফ ঠান্ডা স্থিরতা। আই হ্যাভ এ গুড নিউজ ফর ইউ। সানার উৎসুক দৃষ্টিতে তাকায় সারহাদের দিকে। টিভি প্রোডাকশন হাউস আমরা পরপর দুটো নতুন মুভির জন্য তোমাকে হেড ডিজাইনার হিসেবে সিলেক্ট করেছে। এক মুহূর্তের জন্য সানার চোখে আলো জ্বলে উঠল, তার বিশ্বাসই হচ্ছিল না যেন। সে নিজেকে সামলে প্রশ্ন করলো, আমি? হ্যাঁ, তুমি কাল যার সাথে ডিল হয়েছিল সে মূলত জেবি প্রোডাকশন হাউসের এক্সিকিউটিভ প্রডিউসার ইবন মির্জা। সে তোমাকে আর্যের আপকামিং মুভি ড্রিম অফ লিবার্টি ও দ্য সাইকো কিলার মুভির হেড ডিজাইনার হিসেবে সিলেক্ট করেছে। সানার মনে যেন বুম ফাটলো। এখন তার খুশিতে লাফাতে ইচ্ছে করছে। এত বড় অফার, কিন্তু আর যে নামটা শুনে একটু স্থিমিত হয়ে গেল। তা সারহাদের সামনে প্রকাশ করলো না। হোয়াটস রং? আর ইউ নট হ্যাপি? ইটস এ বিগ চান্স ফর ইউ টু চেঞ্জ ইউর লাইফ। সানা হেসে দিল। সত্যিই তো, এটা অনেক বড় সুযোগ। সে কল্পনাও করেনি এমন সুযোগ সে পাবে। ইয়া, আই এম হ্যাপি। দেন সাইন দিস কন্ট্যাক্ট পেপার। থ্যাংক ইউ এই সুযোগটার জন্য। সারার চোখ সরল না, তার কণ্ঠ শান্ত কিন্তু শব্দগুলো অদ্ভুতভাবে ভারী। এটা সুযোগ না, এটা দায়িত্ব, আর দায়িত্ব সবসময় মূল্য নেয়। সারাত বাঁকা হেসে তার দিকে কন্ট্রাক্টের পেপার এগিয়ে দিল। সানা একটা দম নিয়ে সাইন করে দিল। এমন দিন আজ না হোক কাল তো আসবেই। ওদের সামনে এমনিতেই তাকে আসতেই হতো, কিন্তু এত তাড়াতাড়ি, যার জন্য সে প্রস্তুতি ছিল না। তার ভাবনার মাঝে আবারও ভেসে এলো সারহাদের গম্ভীর কণ্ঠস্বর। বাই দ্য ওয়ে, কাল সন্ধ্যায় জেবি প্রোডাকশন হাউসে মুভি সাইনিং এর জন্য পার্টি রাখা হয়েছে। সেখানে পালস ক্রু মেম্বার থাকবে, ওখানে তোমাকেও আসতে হবে। সানা না চাইতো ওকে বলে দিল, কারণ এটা তো লাইফের প্রথম পদক্ষেপ। সে উঠে দাঁড়ালো। আমি কি যেতে পারি? ইয়া শিওর, বাট একটা কথা মনে রেখো। সানা থেমে পেছনে ফিরে তাকালো। সারহাত এবার খুব ধীরে বাক্য আড়ালো, যেন শব্দগুলো দেয়ালে লেগে থেকে যায়। এই ইন্ডাস্ট্রিতে সব দরজা বাইরে থেকে বন্ধ মনে হয়, কিন্তু আসলে ভেতর থেকে কেউ না কেউ ধরে রাখে। এর মানে? মানে যে মানুষ তোমাকে সুযোগ দেয় সে তোমাকে নজরেও রাখে। কেবিনে বাতাস হঠাৎই ঘন হয়ে গেল। সানা দরজার দিকে হাঁটতে হাঁটতে থেমে গেল। এক মুহূর্ত পেছনে না ফিরেই বলল, স্যার, আমি ডিজাইন করি পোশাক, কারো অধীনে নিজেকে না। সারহাদের ঠোঁচের কোণে অতি ক্ষীণ এক হাসি ফুটল। আচ্ছা, কিন্তু শেষ পর্যন্ত সবাই কারো না কারোর গল্পের অংশ হয়ে যায়। সানা দরজা খুলে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই সারহাদ কাছের দিকে তাকালো, নিজের প্রতিবিম্বের দিকে। আর তুমি তো এখন আমার গল্পে ঢুকে পড়েছো সানাম। ঘরে আবার নীরবতা নেমে এলো। সারহাদ নিজের চেয়ারে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে পড়ে, তার ঠোঁচের কোণে হাসির রেখা। সনম সনম সনম। চারিদিকের ঘোর নীরবতা, নিস্তব্ধতা, যেন কারো শ্বাস পর্যন্ত গোনা সম্ভব। সময় এখানে ঘড়ির কাঁটায় চলে না, চলে অপেক্ষার ঘনত্বে। অন্ধকার ঘরটায় ঢুকতে বোঝা যায় এটা কোনো ঘর নয়, এটা বাস্তবতার উচ্চ দিক। ছাদ থেকে নামানো
লোহার শিকলগুলোতে ঝুলে থাকা মানুষগুলোর উপর পড়া আলো জ্বলছে উঠছে না, বরং তারা যেন আলো শুষে নেয়। সেখানে আছে 5 জন যাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে, মাথা নিচে, পা উপরের দিকে। রক্তের গতি যেমন বদলায় তেমনি বদলে যায় মানুষের সাহসও। তাদের চোখে জমে আছে আতঙ্ক, জীবন হারানোর ভয়। চিৎকার বেরোতে চায়, কিন্তু কণ্ঠ যেন নিজের সাথেই বিশ্বাসঘাতকতা করে। ঠিক তখন ঘরের এক প্রান্তে একটা আলো জ্বলে ওঠে। সোফিয়া জাওয়ান। তিনি ধীরে ধীরে সামনে গিয়ে আসেন। হাঁটার শব্দ নেই, কিন্তু উপস্থিতি স্পষ্ট। তার চোখে কোনো দ্বিধা নেই, আছে এমন এক উন্মাদ স্থিরতা যা পাগলামোর চেয়েও ভয়ঙ্কর। তার ঠোঁটের কোণে একটা অপ্রাসঙ্গিক হাসি ফুটে উঠল। সোফিয়া কণ্ঠ নিচু কিন্তু ধারালো। দুনিয়াটা কেমন উল্টো লাগছে। ঝুলে থাকা দেহগুলো ছটফট করে, কেউ চোখ বন্ধ করে, কেউ চোখ খুলে রাখতে বাধ্য হয়। সোফিয়া আরও একটুখানি কাছে এসে দাঁড়ায়। তার দৃষ্টি একজনের চোখে আটকে যায়। সে দৃষ্টিতে না মমতা, না ঘৃণা, শুধু মালিকানা। সোফিয়া হালকা হেসে স্বাগত করে বলে উঠছে, প্রশ্ন করার সময় তোমরা খুব সোজা দাঁড়িয়েছিলে, তাই না? তিনি ফিরে যান। আলো নিভে আসে। চিৎকারগুলো ধীরে ধীরে আবারও জোরালো হয়। চারিদিকে ভাসছে আর্তনাদ, এত জোরে যেন দেয়ালগুলো ফেটে পড়বে। সামনে যাদের ঝুলিয়ে রাখা হয়েছে তারা কালকে সেই সাংবাদিক যারা সোফিয়াকে উল্টোপাল্টা প্রশ্ন করেছে। 2 জন লোক তাদের হাতে উত্তপ্ত লোহার শিক নিয়ে আসে। সোফিয়া চোখ দিয়ে ইশারা করতে তারা এগিয়ে গেল। সেই উত্তপ্ত আয়রন স্টিক নিয়ে এগিয়ে গেল তাদের দিকে। জ্বলন্ত লোহার দেওয়া প্রতিটি ঘা চামড়া খসে মাংসে গিয়ে আঘাত হানল। এবার চিৎকারের শব্দ আরো জোরালো হলো। সোফিয়ার ছোচের কোণে পৈশাচিক হাসি ফুটে উঠল। মাথা এলিয়ে দিল রকিং চেয়ারে, এমনভাবে দুলছে যেন মনে হচ্ছে সে ভীষণ আনন্দ পাচ্ছে। এই চিৎকার শুনে আওয়াজ ধীরে ধীরে কমে আসলো। 2 জন অজ্ঞান হয়ে গিয়েছে ব্যথার চোটে। সোফিয়া পছন্দ হলো না বিষয়টা। মুষ্টি শক্তবদ্ধ করে চোখ খুলে তাকালো। তার কণ্ঠে জোরালো আদেশ, এদেরকে জীবন্ত অবস্থায় অ্যাসিডে ছেড়ে দাও। যে 3 জনের জ্ঞান ছিল না তারা হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। প্লিজ ম্যাম, আমাদেরকে ছেড়ে দিন, আমরা কাউকে কিছু বলবো না। প্লিজ 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 ম্যাম, আমরা আপনার বিরুদ্ধে আর কোনোদিনও কিছুই বলবো না। প্লিজ ম্যাম। তাদের কথা কর্ণপাত পর্যন্ত করল না সোফিয়া। এগিয়ে গেল তাদের দিকে। তার কণ্ঠে কণ্ঠে ছুরি থারানোর মতো কর্কশ শব্দ বেরোলো। সুযোগ দিলেই মানুষ দুর্বল ভেবে চেপে ধরে। আমার মাও এমন করেছে, কিন্তু আমি এমন একদম করব না। ডু ইট ফার্স্ট। তার হুঙ্কারে দেয়াল কেঁপে উঠল। সাথে সাথে আরো 5 জন এসে নামিয়ে নিয়ে গেল ওদের, ছিঁড়ে দিল জীবন্ত অবস্থা অ্যাসিড ভরা বাথটবে। ব্যাস, আর কিছু মুহূর্ত ঘর কাঁপানো আর্তনাদ, তারপর নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস। এক মুহূর্ত সোফিয়ার চোখ জ্বলে উঠল। সে ছুটে গেল সেদিকে। এরা এত তাড়াতাড়ি কেন মরে গেল? আমি আরো চিৎকার শুনতে চাই। কিয়ৎকাল পরেই মুসাব ভেতরে প্রবেশ করলো। দরজার আওয়াজ কানে আসতে সোফিয়া ঘাড় কাত করে তার দিকে তাকালো। চোখে কেমন অদ্ভুত পাগলামি উঠে এসে আবার বসে পড়ল চেয়ারে। চোখ দিয়ে ইশারা করলো মুসাবকে, বলতে, লেডি, আন্ডারগ্রাউন্ডে কোনো নতুন গ্যাংস্টার এসেছে। এবারে আমাদের সব ডিল তার হাতে চলে গিয়েছে। আর তাড়া করে চোখ খুলে তাকালো সোফিয়া। আর কি? লেডি, শিবে পাঠানোর জন্য 200টা মেয়ের থেকে 100টা মেয়ে গায়েব হয়ে গিয়েছে। মনে হচ্ছে তারা সুযোগ পেয়ে কোথাও পালিয়ে গিয়েছে। আমাদের লোকেরা চারদিকে খুঁজছে তাদের, কিন্তু এখনো পাওয়া যায়নি। মুসাব এক নিঃশ্বাসে সবটা বলে গেল, একটা দম নিল। সোফিয়া উঠে দাঁড়ালো, চোখে আগ্নেয়গিরি, কঞ্চ ধারালো। তার ইচ্ছে করছে এই মুহূর্তে সব ভেঙে ফেলতে, কিন্তু এমন সময় নিজেকে শান্ত রাখতে হবে, কেননা মাথা গরম করে সিদ্ধান্ত নেওয়া মানে ভুল পদক্ষেপ। একটা লম্বা শ্বাস টেনে নেয়। প্রথমে মেয়েগুলোকে বের করো, তারপর তাদের মেরে ফেলো। এদের সাহস কিভাবে হয় সোফিয়ার সাম্রাজ্য থেকে বের হওয়ার? আর হ্যাঁ, আরজের কানে যাতে এইসবের কিছুই না যায়। আর ওই সানার কি খবর? লেডি, আমাদের পাঠানোর লোকেদেরকে আর যে মেরে ফেলেছে। উফ,
এই 2 টাকার মেয়েটা দিন দিন আমার জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ওই সানার চ্যাপ্টার ক্লোজ করো। দুপুর 12টার দিকে এসপি গিনিতে আসে। সানার কেবিনে আসতেই সানা দুম করে বসিয়ে দেয় এক কিল এসপি বাহুতে। এসপি বলে নিজের কিল খাওয়া জায়গা ডলে প্রশ্ন ছুড়ল। মারলি কেন? কোথায় মেয়েগিরি করতে গিয়েছিস? তবা তবা তবা, আমি গাড়ি নিয়ে এসেছি যেটা আপনি নষ্ট করেছিলেন রাক্ষসী রানী কটকটি। ও আচ্ছা, ওই লাল গাড়িটা? হুম। সানা একটা কাপড় হাতে নিয়ে এগিয়ে গেল রাবারের স্ট্যাচুর দিকে, তাতে পিন দিয়ে আটকে বলে উঠছে, আমার কাঁচিটা নিয়ে আয়, আর একটা গুড নিউজ আছে। এসপি টেবিল থেকে কাঁচি এনে তার হাতে দিয়ে বসে পড়লো পাশের একটা চেয়ারে, থপ করে দৃষ্টিপাত করলো সানার উপর। কি গুড নিউজ? আমি ওই রণবীরের পরপর 2টি মুভির হেড ডিজাইনার হিসেবে সিলেক্ট হয়েছি। এসপি লাফিয়ে উঠলো, তার চোখে মুখে বাদ ভাঙা খুশি। কি সত্যি? আবে 100-তে 200% সত্যি। আমি তাহলে ট্রিট দে। ভাবলাম তুই আমায় ট্রিট দিবি। কটকটি, তোর জামাইয়ের ব্যাংকে কোটি কোটি টাকা। তোরও তো ভাইয়ের ব্যাংকে কোটি কোটি টাকা। কিন্তু আমি তো ফকির। আমিও তো ফকির প্রো ম্যাক্স। এসপি হার মেনে নিল, এই মেয়ের সাথে সে কোনোদিনও চাপায় পেরে উঠবে না। আমার মা, যা 10 টাকার ঝালমুড়ি তো খাওয়াতেই পারিস। আচ্ছা খাওয়াতে পারি, তবে একটা শর্ত আছে। বাহ, জামাই শর্ত দেয় বউয়ের থেকে দূরে থাকতে, আর বউ শর্ত দেয় 10 টাকা খাওয়াতে। যাই হোক বলি কি আর করব। তুই আমাকে শপিং এ নিয়ে যাবি। মাফ কর আমার মা, তুই 10 টাকা খাইয়ে 10,000 টাকা খুশিয়ে নিবি। সানা তার হাতের কাছিটা তাকে ধরিয়ে দিয়ে বলে উঠছে, আরে ডোন্ট ওয়ারি না, শপিং এর টাকা ওই রণবীরের থেকে, তুই শুধু ট্রিট দিবি। আচ্ছা, আর তুই? আমি 2 দিক থেকেই সুবিধাভোগী। সুবিধায় তুই সেরা রে, তোর মতো কিপটা আমি আমার লাইফে আর কাউকে দেখিনি। সানা মুখে বর্গ উচ্চারণ করে বলে, দেখবি কিভাবে সানা ওয়ান অ্যান্ড অনলি পিস। এসপি বেজার করা দৃষ্টিতে তাকায়। সানা তার দিকে তাকিয়ে পরপরই বলেছে, আচ্ছা যা, আমি আমার প্রথম বেতন পেয়ে তোকে গুলিস্তান থেকে শপিং করিয়ে আনবো। পুরো 50 টাকা শুধু তোর জন্য। 20 টাকার একটা শার্ট, 20 টাকার একটা প্যান্ট, আর 10 টাকার একটা লুঙ্গি। ব্যাস, আর কি লাগে বল? পুরো মাসের শপিং। লাগবে না আমার শপিং, ওই 50 টাকাও তুই রেখে দে। এসপি মুখ বাঁকিয়ে চলে যায়। আরে ঠিক আছে, আরো 5 টাকা বাড়িয়ে দিলাম। এসপি পিছু ফিরে তাকালো না। সানা আবার বলে উঠছে, আচ্ছা আরো 2 টাকা বাড়ালাম, আরো 1 টাকা, যা এটাও দিব না। এসপি তাড়াতাড়ি চলে এলো। তার তো ভাগ্য ভালো, এই কিপটা মহিলার কাছ থেকে 58 টাকা বাড়িয়েছে। সে তো ভেবেছিল তাকে 5 টাকাও দিবে না। জেবি কোম্পানির বোর্ড রুমটা কাচে মোড়ানো, কিন্তু ভেতরের কথাগুলো সেই কাজ ভেদ করে বাইরে যায় না। টেবিলের উপর ছড়ানো নথিপত্র, গ্রাফ, প্রজেক্ট, রিপোর্ট সবই বৈধতার মুখোশ। আর যে জানালার পাশে দাঁড়িয়ে শহরটাকে এসে দেখছে যেন দাবার বোর্ড গুটি আছে। রাজার চেয়েও বিপজ্জনক চাল আছে। জ্যাক ফাইল হাতে সামনে বসা। পুরোনো গাছগুলো এখনো ছায়া ফেলে? ছায়া যেমন ছিল তেমনই আছে বস, কিন্তু আলো অন্যদিকে সরছে। তাই তো আমি আলাদা বাগান বানিয়েছি। এক মুহূর্তে নীরবতা। জ্যাক বুঝে নেয় এই বাগানের কেন্দ্রেই একটা নরম ফুল আছে, যাকে কাটা ছায়া থেকে বাঁচানোর জন্যই এত তোড়জোড়। বস লেডি আরো লোক লাগিয়েছে ম্যামের পিছনে। আর যে ঘুরে তারায়, চোখে কোনো কোমলতা নেই। আর যে টেবিলের উপর রাখা একটা পেপারওয়েট ঘোরায়, ধীরে নিয়ন্ত্রিত, তবুও কণ্ঠ একদম শক্ত। সানার চারপাশে আরো লোক লাগাও। জাস্ট রিমেম্বার, ওর গায়ে একটা আঁচড় লাগলে শুধু ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। কিন্তু বস লেডি। আজ আবারও জানলার দিকে তাকায়। শহরটা নীরব। কিছু যুদ্ধ মায়ের বিরুদ্ধে নয়, ভবিষ্যৎ বাঁচানোর জন্য। তাদের কথার মধ্যেই দরজায় টোকা পড়ে। আর যে ঘাড় নাড়ি তাকায়, নজরে আসে আয়ান দাঁড়িয়ে। কাম ইন। স্যার, আপনার সাথে দেখা করতে এসিপি তালহাদ এসেছে। আর যে কপালে ভাঁজ ফেলে দৃষ্টিপাত করলো আয়ানের উপর। অ্যাপয়েন্টমেন্ট আছে? না স্যার। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারো।
আইন ওকে স্যার বলে চলে যায়। আর যে ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 4টের কাছাকাছি। সে কায়লিনকে নিয়ে বেরিয়ে পড়ে সানার উদ্দেশ্যে। পুলিশ প্লাজা কনকর্ড বহুতল বিশাল কমপ্লেক্স শপিং মল গুলশানের। সানা আর এসপি শপিং করতে এখানে এসেছে। এসপি কাউন্টারে বসে আছে, হাতে 10-12টা শপিং ব্যাগ। সে বসে বসে সাপের মতো ফুঁসছে। অফিস শেষ হওয়ার আগেই চলে এসেছে তারা, কারণ আর যে আবার সানাকে নিতে আসবে। আর এইদিকে এই মেয়ে বলেছে ড্রেস নেবে একটা, অথচ গত 2 ঘন্টা ধরে একটার পর একটা কিনেই চলেছে। হাঁটতে হাঁটতে এসপির পা ব্যথা হয়ে গিয়েছে, কিন্তু এই মেয়ে থামার কোনো নাম নেই। তাই সে বিরক্ত হয়ে বসে আছে। তখনই তার দৃষ্টি আটকায় সামনে একটা ব্রেসলেটের উপর। মুহূর্তেই তার কল্পনায় আসে সানি তার হাতে এটা কত সুন্দর বানাবে। ছোটি মুচকি হাসি ঝুলিয়ে ব্যাগগুলো কাউন্টারে রেখেই এগিয়ে গেল সে সেই দিকে। এক্সকিউজ মি। জি স্যার, বলেন। আমি এটা দেখতে চাই। শিওর স্যার। এসপি হাতে নিয়ে দেখলো লাল আর সাদা স্টোনের সিম্পলের মধ্যে অনেক সুন্দর। এটা প্যাক করে দেন। তার কথা বলার মধ্যেই সানা আসে হঠাৎই পেছন থেকে। কোন মেয়ের জন্য নিচ্ছিস? এভাবে ভূতের মতো কেউ আসে? ইয়ার সানির জন্য নিচ্ছি। ও আচ্ছা, তো শুধু একটা ব্রেসলেট নিবি ওর জন্য? এজন্যই মামা তোকে মেয়ে দিচ্ছে না। তো পুরো শপিং মল নিয়ে নেবো নাকি? সানা প্রত্যুত্তর কিচ্ছু না বলে তার হাতে আরো 4টা ব্যাগ ধরিয়ে দিয়ে বলে, তুই এগুলো ধর, আর সানি তার জন্য আরো জিনিস দেখ। মনে রাখবি, মেয়ে খুশি তো মামা খুশি, মামা খুশি তো মেয়ে খুশি, মামা খুশি তো মেয়ে তোর, মেয়ে তোর মানে বিয়ে তোর, বিয়ে তোর মানে বউ তোর। সানা চলে গেল। এসপি একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও গিয়ে বসে পড়লো ব্রেসলেট নিয়ে। সানা শপিং শেষ হয় আরো 1 ঘন্টা পর। তারা মল থেকে বেরোতে নজরে আসে কেউ তাদের গাড়িতে ক্র্যাশ ফেলে দিয়েছে পেছনে দিকে দিয়ে, খুব বাজে ভাবে। কার এত বড় সাহস? কে গাড়িতে ধাক্কা দিয়েছে? তুই সামনে কতগুলো ছেলে তার কথা শুনে হেসে ওঠে। সেখান থেকে তাদের লিডার এগিয়ে আসে। আমি ধাক্কা দিয়েছি। সানার ইচ্ছে করছে এর কানের নিচে ভাঁচাতে, কিন্তু নিজেকে সামলে বলছে, কে রে? কোন খ্যাতের বুলা? আমি রানা মির্জা। এসপি মাত্র এসেছে। সামনের দৃশ্য দেখেই বুঝতে পারে ছেলেগুলো ভালো না। সে সানার দিকে এগিয়ে যায়। কটকটি চল এখান থেকে, ছেলেগুলো ভালো না, বখাটে। কিন্তু সানা সোনার পাত্রী না। এসপির কথা উপেক্ষা করে আবারও বলে, ও সব মির্জা টির্জা নিজের পকেটে রাখ, আর গাড়ির ক্ষতিপূরণ দে। যদি না দিই তাহলে আমি তোর। ওকে, লেটস মেক আ রেস, যে জিতবে ক্ষতিপূরণ তার। ওকে ডান। তুই আবার গাড়ি চালাবি? না, এ হতে পারে না। উপরওয়ালা বারবার সুযোগ দেয় না রে। সানা শুনলই না তার কথা, টেনে নিয়ে গেল এসপিকে। শোন বিটকেল, এটা আমার রেসপেক্টের প্রশ্ন। আর যে ঠিক 4টার সময় গিনিতে আসে, কিন্তু আসতেই তার লোকেরা তাকে জানায় সানা অনেক আগেই এসপির সাথে বেরিয়ে গিয়ে পড়েছে। আর যে রাগ মুহূর্তেই আকাশচুম্বী, চোখ মুখ ছলসে উঠল, হাতে শিরা চান চান। ইডিয়েট, তোমরা আমায় বলনি কেন? বস, কল করেছি আমরা, কিন্তু আপনার ফোন বন্ধ ছিল। আর যে রাগে একটা খুশি বসিয়ে দিল গাড়িতে। তার মনে পড়েছে সে একটা কাজের জন্য ফোন বন্ধ রেখেছিল। কিন্তু এই মেয়ে এতটা অবুঝ সে ভাবতেও পারেনি। গাড়িতে এতবার বুঝিয়েছে কোথাও না যেতে, তারপরও গিয়েছে। কোন ভাষায় বলে যে মেয়েটা বুঝবে? আর যে গাড়িতে বসা কালিনকে কিছু ইশারা করতে কালিন কাউকে মেসেজ পাঠায়। সাথে সাথেই বাড়িধারার DOHS এর একেবারে শেষ প্রান্তে কালো পাথরের গায়ে দাঁড়িয়ে থাকা এক বিশাল ম্যানশন, ব্ল্যাক ম্যানশন। বাইরে কোনো নাম ফলক নেই, সিসিটিভি চোখ সারাক্ষণ জ্বলছে। লোহার গেটগুলো বেরিয়ে পড়ে পরপর 20টি কালো SUV মুহূর্তেই ছড়িয়ে পড়ে শহরের অলিতে গলিতে। কিছুক্ষণের মধ্যেই আরজের কাছে জ্যাকের কল আসে। বস, ম্যামকে লাস্টবার শপিং মলে দেখা গিয়েছে। সেখানে উনি আপনার কার্ড ইউজ করে শপিং করেছিলেন, তারপর আর দেখা যায়নি। মনে হচ্ছে লেডি। তার বাক্য সম্পূর্ণ করার আগে এপাশের ব্যক্তি চিৎকার করে হুঙ্কার ছুড়ল, সার্চ ইন দ্য হোল সিটি, আই ওয়ান্ট হার রাইট নাও। শহরে বুক চিরে পাগলের মতো ছুটে চলছে আরজের কালো BMWটা। আরজের হৃদয় যেন অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। তার মস্তিষ্কে একটাই শব্দ ঘুরপাক খাচ্ছে, সানা। সে কোথায়? কারণে অকারণে মনের ভিতরে একটাই নাম বারবার সন্দেহের পাতায় ভেসে উঠছে, সোফিয়া জায়ান।
তার মা কি সত্যি সানাকে কিডন্যাপ করেছে, নাকি এটা শুধু আর্যের সন্দেহ? আর্য জানতো তার মা কতটা নির্মম হতে পারে, কিন্তু এতটাও ভাবিনি। তার মনের ভেতরে একটা ঝড় বয়ে যাচ্ছে, একটা ভয়ঙ্কর ঝড়। আর্যের পাঠানো SUV গুলো এতক্ষণে শহরের প্রতিটি রাস্তায় ছড়িয়ে পড়েছে। শহরের প্রতিটি কোণার CCTV অলরেডি হ্যাক করে নিয়েছে তারা। তার AI চিম, কিন্তু সেখানে শুধু শপিং মল পর্যন্ত তাদের দেখা গেছে, তারপর আর দেখা যায়নি। নিজেও পাগলের মতো গাড়ি চালাচ্ছে, যেন সময়ের সাথে দৌড়াচ্ছে, প্রতিটা সেকেন্ড যেন 1 ঘন্টার সমান। আর যে গাড়ি গুলছানের আলো ঝলমলে রাস্তা ছেড়ে বনানীর অন্ধকার গলিতে ঢুকে পড়েছে। গাড়ি হেডলাইট ছাড়া রাস্তার ছায়াগুলোকেও আরও লিঙ্গন করে তুলেছে। শহরের আলো আধারি রাস্তার মানুষের ভিড় কমে এসেছে, শুধু কয়েকটা রাত জাগা পাখি আর আর্যের মতো কয়েকজন পাগল ঘুরে বেড়াচ্ছে। আর্যের BMW এর ইঞ্জিনের গর্জন যেন রাতের নিস্তব্ধতাকে ভেঙে এগিয়ে চলেছে। আজ একের পর এক এলাকা পার হয়ে যাচ্ছে, কিন্তু সানার কোনো চিহ্ন নেই। সে ফোনটা চেক করলো, কোনো মিসড কল নেই, কোনো মেসেজ নেই। লোকেশন ট্র্যাকিং করবে, কিন্তু এই মেয়ের ফোনই তো বন্ধ। কখন থেকে সে সানাকে ফোনের উপর ফোন করেই চলেছে। সে আবার গাড়ি চালাতে শুরু করলো জাওয়ান ম্যানশনের উদ্দেশ্যে। শহরের একদম শেষ প্রান্তে গোধূলির শেষ আলো যখন গুলশানের নীরব পথকে আবৃত করে রেখেছিল, তখন সানা আর SP তাদের লাল টয়োটায় বসে। পাশে দাঁড়ানো রানার সাদা টয়োটা, যার ইঞ্জিনের গর্জন যেন তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল। জায়গাটা এমন যেখানে না কোনো CCTV আর না কোনো শহরের সাইট, সম্পূর্ণ লোকাল এরিয়া। SP ড্রাইভ করতে বলেছে, কিন্তু রানা তার ঘোর বিরোধিতা করেছে। রেস শুরু হওয়ার আগের মুহূর্তে SP সানার দিকে তাকায়। সে মুখ খাচুমুচু করে বলে, আমার মা, এখনো সময় আছে। আরে তুই অনেক বেশি টেনশন করিস। আজকে আমি তোর সকল কমান্ড পই টু পই শুনবো। তুই এ বলবি আমি বিতে পা রাখবো। তুই এ বলবি আমি সিতে পা রাখবো। ধুর, তুই এ বলবি আমি এতেই পা রাখবো। হ্যাঁ, এবার ঠিক আছে তাই না? দেখ পেস্টি, আবার ভেবে দেখ। আবে ভাবাভাবি টাইম শেষ। এখন শুধু অ্যাকশন হবে, ডিরেক্ট অ্যাকশন। ওই মুরগির রানকে এমন চমক দিব না। আর তোর চমকিত আলোতে আমি মাশাল্লাহ উপরওয়ালার কাছে। আর কে মুরগির রান? ওর নাম তো রানা। হ্যাঁ, ওই একটা হবে আর কি। ওর হালুয়া এমন টাইট করব, ও রানা থেকে মুরগির রান হয়ে যায়। তুই ওর না আমার হালুয়া টাইট করছিস। ওই মুরগির রানাই থাকবে। আমি SP থেকে RIP SP হয়ে যাব। সানার বাক্য সম্পূর্ণ করার আগে SP করুণ স্বরে বলে, সানা তোয়াক্কাই করলো না SPর কথা। তার হাতে নেমে এলো গিয়ারে আর পা রাখলো অ্যাক্সিলারেটরে। মুহূর্তেই লাল চটা যেন বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো রাস্তায়, ধুলো উড়িয়ে বাতাসকে ছিঁড়ে। পেছনে পড়ে রইল রানার সাদা চটা। গতি বাড়ছে উত্তেজনা। গুলশানের রাস্তা যেন উল্টে যাচ্ছে, গাছপালা রাস্তা ঝাপসা হয়ে যাচ্ছে। রানার গাড়ির পাশে এসে গেছে, কিন্তু তারাও পিছিয়ে নেই। গত 2 ঘন্টা ধরে SP লাল টয়োটা আর রানার সাদা টয়োটা দুটোই বনানী পেরিয়ে মহাখালীর শেষ প্রান্তে। দূরে দেখা যাচ্ছে শেষ রেখা। SP মনে মনে খুশি, যাক আজকে এই মেয়ে কোনো উল্টোপাল্টা করেনি। সানা, সামনে লাইন, ওখানে দাঁড়া। মানে SP আজকে বাইরে অনেক ঠান্ডা তাই না? হ্যাঁ, কেন? না মানে আজকে আমরা গাড়িতেই থাকবো, বাইরে বেরোলেই ঠান্ডা লাগবে তাই। তুই কি বলছিস ঠিক করে বল। আরে মেকানিক তোর গাড়ি ভালো করে সার্ভিসিং করে নাই রে। আর ব্যাটা 1 নাম্বার হার বট। SPর কণ্ঠে বিস্ময়। সে দাঁড়িয়ে থেকে ঠিক করেই নিয়েছে। মানে তুই কি কোনোভাবে? মুহূর্তে SP এই মেয়ের ঘুরানো পেঁচানো কথার মানে ধরে ফেলে। আমি জানতাম এমন হবে, জানতাম। আমি বলেও ছিলাম উপরওয়ালা বারবার সুযোগ দেয় না। আরে তুই বেশি উত্তেজিত হয়ে পড়েছিস। চুপ কর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে এমন সময় তুই এই দোয়া কেন পড়ছিস? কারণ আমি পৃথিবীর প্রথম ভাগ্যবান ব্যক্তি যে নিজের মৃত্যুর দোয়া নিজেই পড়তে পারছি। এ জাউরা, তুই তোর বউ নিয়ে যা। শালা বউ না, পুরো ঝামেলার ফ্যাক্টরি বিয়ে করেছিস। এদিকে রানা রাগে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। নিজের দন্তপাটি পিষে সে পরপর 2টো থাবা বসিয়ে দিল স্টিয়ারিংয়ে। সে কল্পনাও করতে পারছে না একটা মেয়ের কাছে হেরে গিয়েছে। তার কাছে মেয়েরা শুধুই বিছানার সঙ্গী, এছাড়া তাদের আর কোনো যোগ্যতা নেই। পাশে বসা রোহিত তাকে হাত দিয়ে ইশারা করে,
এই রানা, সামনে দেখ। এরা সামনে কোথায় যাচ্ছে? সামনে তাকে রানার ফিকুচকে এলো, সে পাত্তাই দিল না, গাড়ি ঘুরিয়ে চলে গেল। যাওয়ার আগে কর্কশ কণ্ঠে আওড়ালো, এই ধানি লঙ্কাকে আমি ঠিক সময় দেখে নেব। জেবি কোম্পানির পার্কিং লটে নাতাশা দাঁড়িয়ে কানে মুছে ফোন, ঠোঁটে মুচকি হাসে। ফোনের ওপাশের ব্যক্তিটি তার ভবিতব্য সাহিল মির্জা, জেবি কোম্পানির অন্যতম ইনভেস্টর ইবন মির্জা, তারই আপন চাচাতো ভাই। যদিও তারা ভারতীয়, কিন্তু তাদের ব্যবসা বাণিজ্যে সকল কিছু গড়ে তুলেছে বাংলাদেশে। সাহিল আর তার সম্পর্ক দীর্ঘ 3 বছরের। সাহিল এখন ব্যবসার কাজে নিউ ইয়র্ক রয়েছে, আর মাত্র কয়েকদিন পরে সে দেশে আসলেই তাদের এঙ্গেজমেন্ট হবে পারিবারিকভাবে। সাহিল বেবি, ডু ইউ নো ব্রোয়ের নতুন মুভির জন্য তোমার ভাই জেবি থেকে ডিজাইনার সিলেক্ট করেনি? ফোনের ওপাশ থেকে আসলো পুরুষালী শীতল কণ্ঠস্বর। তো কোথা থেকে সিলেক্ট করেছে? গিনি থেকে করেছে, কোন সিমরান নামে কাউকে। তুমি ভাবতে পারছো উনি এমনটা কিভাবে করতে পারে? ব্রোয়ের সকল মুভি, ক্যাপশন, ডিজাইনার এখান থেকে সিলেক্ট করা হয়, হঠাৎ একটা নতুন মেয়েকে। তারশা হানি, কাম ডাউন। হতে পারে ওই মেয়ের ডিজাইন সুন্দর সে। তার কথা কেচে অন্য পাশ থেকে আসে সাহিলের কণ্ঠ। সাহিলের বাক্য সম্পূর্ণ করার আগে রমণীর কণ্ঠে উপচে পড়া রাগ প্রকাশ পেল। সাহিল, তুমি কি ওই মেয়েটার প্রশংসা করছো? মুঠোফোনের অন্য পাশের ব্যক্তি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নাতাশা বরাবরই তাকে নিয়ে ওভার পসেসিভ। শুরুতেই এইসব তার বিরক্ত লাগলো, পরে বুঝতে পেরেছে বেচা তাকে অতিরিক্ত ভালোবাসে। এখন তার এগুলোই ভালো লাগে, বলতে গেলে এখন অভ্যস্ত। তারশা হানি, ইউ আর সো জেলাস। হ্যাঁ, আমি জেলাস। তুমি কেন অন্য মেয়ের প্রশংসা করবে? রমণীর কণ্ঠে জোরালো স্বীকারোক্তি। অন্য পাশের ব্যক্তি হেসে দিল। এই পাগল মেয়েটাকে সে কিভাবে বোঝাবে? নাতাশা তার একমাত্র মনের রানী। ওকে ম্যাডাম, আমি আর বলবো না। আর আমি ইবনের সাথে কথা বলবো, কেন সে এমনটা করেছে। নাতাশা মুহূর্তেই খুশি হয়ে গেল, আবারও কিছু মনে পড়তেই ধরা গলায় বলে উঠে, কিন্তু তোমার ছোট ভাইয়ের কি হবে? ওটা একদম বকে গিয়েছে। তুমি কি রানার কথা বলেছো? হ্যাঁ, তোমার আর কয়টা ভাইয়া আছে? নাতাশা নিজের বাক্য খানা সম্পূর্ণ করার আগে পুরো পার্কিং লটের আলো হঠাৎই চলে যায়। নাতাশা কান থেকে ফোন নামিয়ে ফিকুচকে চারিদিকে তাকালো। সিকিউরিটি, সিকিউরিটি! অন্ধকার ফুরে শুধু নিস্তব্ধতা ভেসে এলো। ফোন থেকে আওয়াজ আসলো সাহিলের। তাসা, হোয়াটস রং? আর বলো না বেবি, হঠাৎ মনে হচ্ছে কারেন্ট চলে গিয়েছে। এমন তো কখনোই হয় না। বাক্য সম্পূর্ণ করতে পারলো না রমণী। হঠাৎই একটা গাড়ি হেডলাইট জ্বলে উঠল পেছন থেকে। সম্পূর্ণ আলো গিয়ে পড়লো নাতাশার চোখে। নাতাশা হাত দিয়ে চোখ ঢেকে ফেলল। হু ইজ দ্য বাস্টার্ড? আর ইউ লস্ট ইউর সেন্স? তাকে আর কিছু বলতে না দিয়ে হঠাৎই গাড়িটি তেজি ঘোড়ার মতো ছুটতে এলো তার দিকে। নাতাশা পেছনে যাওয়ার সময়ও পেল না, হুড়মুড়িয়ে পড়ে গেল নিচে। হাতের ফোনখানা দূরে কোথাও ছিটকে পড়ে গিয়েছে। তার চোখে মুখে বাদ ভাঙা আতঙ্ক। উঠে দাঁড়ানোর সময়টুকু পায়নি সে, একদম দেয়ালের সাথে সিটিয়ে গিয়েছে। দূরে পড়ে থাকা ফোনে এখনো আওয়াজ আসছে। তারশা, তারশা হানি, ক্যান ইউ হেয়ার মি? সে সামথিং হিয়ার। তারশা, ইউ অল রাইট? রমণীর সেদিকে খেয়াল নেই। তার আতঙ্কিত চোখ জোড়া আটকে আছে সামনের গাড়ির কাচের ফাঁকগুলি একজোড়া ঠান্ডা শীতল নীল চোখের মণিতে। জাওয়ান ম্যানশনে বেসমেন্টে থাকা অন্ধকার সেলের লোহার দরজাগুলো একের পর এক খুলে যাচ্ছে। জং ধরা লোহার শব্দে বারবার দরজাগুলোর সাথে দেয়ালগুলো কেঁপে উঠেছে। এই সেলগুলোতে ছোটবেলায় কত রাত অতিবাহিত করতে হয়েছে আরজেকে, তার কোনো হিসেব নেই। তার দ্বারা কোনো ভুল বা সোফিয়ার কথা অমান্য করলে তাকে এখানে এনে বন্দি করা হতো। কোনো কোনো সময় তাকে ভরা মৃতদেহর রক্তের সাথেও তাকে আবদ্ধ করে রাখা হতো। তার সম্পূর্ণ সন্দেহ তার মা কিছু করেছে সানার সাথে। যদি তার সন্দেহ ঠিক হয় তাহলে সোফিয়া সানাকে কিডন্যাপ করলে এখানে এনে রাখবে। এটা তার মায়ের পাপের সাম্রাজ্যের একটা অংশ। আরজের পেছনে সোফিয়ার গার্ডগুলো তাকে বাধা দিচ্ছে বারবার, কিন্তু আরজের সেদিকে কোনো খেয়াল নেই। সে অলরেডি 3টা গার্ডকে গুলি করে মাথার এপার ওপার করে দিয়েছে। সব দেখা শেষ? না, এখানেও নেই। আরজে সোফিয়ার কাছেও গিয়েছিল, কিন্তু সোফিয়া আন্ডারগ্রাউন্ডে কোনো এক মিটিংয়ে ছিল। হঠাৎ সে বসে পড়েছে, নিজের দুহাত নিজের চুল চেপে ধরেছে। ভিতরে তার হিংস্র সত্তাটা বেরোতে চাইছে, কিন্তু আজকে
না, সে নিজে যেন নিজেকে বোঝাচ্ছে অলরেডি 2বার মেডিসিন নিয়েছে, হাই লেভেলের ড্রাগস ইনজেকশন না শেষ, আর কোনো মেডিসিন নিলে এবার তার জীবন ঝুঁকিতে চলে আসবে। আরজের মুখ থেকে নিচু স্বরে নিঃসৃত হলো, তুমি যদি এবার আমার কাছ থেকে ওকে কেড়ে নাও, আমি তোমার সাম্রাজ্য ধ্বংস করে দিব, জাস্ট জ্বালিয়ে দিব সব। তুমি সব সময় আমার কাছে থেকে সব কেড়ে নিয়েছো, এখন আমার বেঁচে থাকার একটা কারণ সেটাও তুমি কেড়ে নিতে চাইছো। আই হেট ইউ মম, ইউ ডিস্ট্রয়েড মাই হোল লাইফ। হঠাৎই তার পেছন থেকে তার কাঁধে কেউ হাত রাখে। আর যে তড়া করে পেছনে তাকায়, নজরে আসে মুসাব। মুহূর্তেই তার চোয়াল কঠিন হয়ে এলো। এক মুহূর্তে অপেক্ষা না করে হামলে পড়লো মুসাবের ওপর। একের পর এক ঘুষি তার মুখে বসিয়ে দিল সিংহের থাবার মতো ঘুষে। ইডিয়াট, আমি তোর সত্যিটা সারা পৃথিবী থেকে লুকিয়েছি, এমনকি নিজের মমের থেকেও। তার পরিবর্তে একটা জিনিস করতে বলেছি, জাস্ট সানার থেকে মমকে দূরে রাখবি। এই বলে ছুঁড়ে ফেলে দিল তাকে দেয়ালের দিকে। মুসাবের চোখে মুখে রক্তের, তারপর নিজেকে সামলে উঠে দাঁড়ায়। আর যে আবারও তার দিকে এগিয়ে আসার আগেই সে তড়িঘড়ি করে বলে উঠছে, রিল্যাক্স আরজে, কাম ডাউন। লেডি সানাকে কিডন্যাপিং করেনি, আমি আমার ওয়াদার খেলাপ করিনি। লেডি সানাকে আর যে দুকদম পিছিয়ে গেল, তার গলায় আটকে গেল বাকি কথা। আর যে রক্তচক্ষু দেখে তাড়াতাড়ি নিজের ভুল শুধরে আবার বলে উঠছে, ম্যাম, লেডি ম্যামকে মারার জন্য লোক পাঠিয়েছে, কিন্তু আমি লেডির অগোচরে তাদের। আর বাকিটা শোনার প্রয়োজন মনে করলো না। আর যে বেরিয়ে পড়লো নিজের গাড়ি নিয়ে জাওয়ান ম্যানশনের থেকে ওই শপিং মলের উদ্দেশ্যে। গত 3 ঘন্টা ধরে গুলশান, বনানী, মহাখালী কবেই পেরিয়ে গিয়েছে এসপির লাল চর্চা। এখন ছুটছে অজানা রাস্তা। এসপির চোখে মুখে আতঙ্ক। ছোট থেকে আজ পর্যন্ত যা যা দোয়া শিখেছে শোয়া পড়া 5 বার পড়া শেষ। তার ভাবনার মধ্যেই গাড়ি রাস্তায় একটা খাদে পড়ে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে উঠছে। লোকে বলে যেখানে একবার ধোকা খাও সেখানে দ্বিতীয়বার যেও না, কিন্তু আমি আল্লাহর হতভাগা বান্দা, গত 13 বছরে 1300 কোটি বার তোর জন্য মার খেয়েছি, বিপদে পড়েছি, কিন্তু না, আমি তো শেষমেশ তোকেই বিশ্বাস করেছি। এসপি, তুই আমাকে এভাবে বল। তুই একদম চুপ, একটা কথাও বলবি না। আমার দুঃখগুলো আমাকে বলতে দে। আরে আমরা বিপদে। বিপদে আমরা না, আমি পড়েছি। আমার পাশেই বিপদের ফ্যাক্টরি নিয়ে ঘুরছি। আজকে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, জাউরা তুই ধন্য এমন বউয়ের জন্য। এসপি শোন। তুই কিছুই বলবি না। আরে আমাকে। তুই একদম চুপ, একটা কথা বলবি না। আমার কথাটা তো। আজকে আমি তোর কোনো কথাই শুনবো না। রেগে গেল রমণী। এসপি নিষেধাজ্ঞার তোয়াক্কা করলো না। আবে তোর স্টিয়ারিংও কম কাজ করছে, সেটাই বলছি। শুধু তুই তোর মতো কোন মূর্খ মেকানিকের কাছে নিয়ে গিয়েছিলি? অন্য পাশের ব্যক্তির থেকে কোনো প্রত্যুত্তর আসলো না। আমার মা, আর কিছু আছে না? আমায় বল, তুই উপরে যাওয়ার পথ কিভাবে এতটা ক্লিয়ার করলি? এসপি ডোন্ট ওয়ারি, এই সমস্যা কোনো প্রবলেমই না। হ্যাঁ, তোর ভুল, কোনো মিস্টেকই না। এই বিপদ কোনো ডেঞ্জারই না। এই গাড়ি কোনো গাড়ি না, এটা ঠেলা গাড়ি।